এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই স্টোরিটি একটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা। এই স্টোরিটি আমাকে বলেছে আমার এক চাচা। যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে এটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর বাজার নামক একটা জায়গা আছে। এখানে এই জায়গারই একটি ঘটনা। তো ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তবে আমি আশা করি যে এখন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এমন ধরনের স্টোরি আপনারা কম শুনেছেন। একদম শোনেননি সেটা আমি বলতে পারবো না, তবে কম শুনেছেন এতটুকু বলতে পারবো। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1981-82 সালের দিকে। ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি, সঙ্গত কারণে তার নাম বলতে পারছি না, তার নাম বললে আসলে তাকে ছোট করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না, যার কারণে নাম প্রকাশ না করার শর্তেই আমার ওই চাচা আমাকে বলেছিলেন। আমি জানি নামটা কি, কিন্তু আপনাদেরকে সঙ্গত কারণে বলতে পারছি না। তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক ধন সম্পত্তি ছিল। দুইজন ছেলে সন্তান ছিল, একজন মেয়ে সন্তান ছিল, আর ওনার বিশাল জায়গা জমি, মানে অনেক কিছুই ওনার ছিল। তো একটা বিষয় সেটি হচ্ছে যে ওনার একজন প্রতিবেশী, তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না, মানে গরিব মানুষে ছিলেন। ওনার এক ছেলে এক মেয়ে ছিল। তো মেয়ের বয়স যখন 17-18 হয়, খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায়। আর ওনার ছেলে লেখাপড়া করত। লেখাপড়ার শেষে তার খুব ভালো একটি সরকারি চাকরি হয়ে যায়। গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে। এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি, ওনার মনে হিংসা বা ক্রোধের জন্ম হয় যে কি ব্যাপার, আমার এত সহায় সম্পত্তি আছে, তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারলো না, অথচ ওনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল। তো বিষয়টা উনি আসলে ওইভাবে মন থেকে মেনে নিতে পারছিলেন না। এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে, কিন্তু উনি চিন্তা করলেন যে এমন ভাবে একটা কাজ আমি করব যাতে করে ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে। কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশি ঝামেলা হবে, যার কারণে উনি একজন তান্ত্রিকের আশ্রয় নেন। সেই তান্ত্রিককে বলেন, তুমি এমন ভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায়। গ্রামের ভাষায় যাকে বান মারা বলে। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি এটা করতে পারবো, তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে। সেটি হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে
যদি কোনো মানুষ মারা যায়, ঠিক পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে। সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারবো। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু এই তান্ত্রিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে। যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটি সমাধান করতে হবে। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি এই ভয়ঙ্কর কাজটির সমাধান করব। এখন এই কাজটি করাটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না, যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম, কিন্তু আমি তো এইভাবে কিভাবে যাব, কবরে গিয়ে কিভাবে কুড়েটে নিয়ে আসবো? মানুষের হাতে যদি ধরা পড়ে যায়, যে মানুষ দেখে ফেলে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে? এটা উনি চিন্তা করছিলেন। উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না, তো আমি খুব গোপনে কোন একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি, যে খবর রাখবে যে অমাবস্যা বা পূর্ণিমাতে কোন গ্রামে বা কোথায় কোন মানুষ মারা গেছে আমাদের আশেপাশে, ঠিক সেই ওই কাপড়টি নিয়ে আসবে। তো বাইরের তো আর কেউ জানলো না, শুধু আর একজন লোকই জানলো, তাতে তো সমস্যা হওয়ার কথা না। উনি এই চিন্তা করে একজন লোককে ঠিক করেন। সেই লোকটিও বেশ চতুর ছিল, সাহসী ছিল। তিনি চারদিকে খোঁজ খবর রেখে একটা মানুষকে পেলেন, যিনি মারা গেলেন কোনো এক অমাবস্যা রাতে। তো কথা ছিল, যদি কেউ অমাবস্যা রাতে মারা যায়, তার ঠিক পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে। যদি পূর্ণিমাতে মারা যায়, তার ঠিক পরবর্তী পূর্ণিমাতে এই কাজটি করতে হবে। যেহেতু পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে, উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে, আমি পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে যাচ্ছি। ভয়ানক ব্যাপার হলো, ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। তিনি ওই কাফনের কাপড়ের একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন। এটি পাওয়ার পর তিনি ওই সেই তান্ত্রিকের কাছে চলে যান। সেই তান্ত্রিককে বলেন যে সেই কাপড় আর এই হচ্ছে নাম ঠিকানা, তো আপনাকে বান মারতে হবে। তান্ত্রিক বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি কাজটি করব, আপনি চলে যান, কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন। উনি চলে যান। এদিকে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কোনো রেজাল্ট তো আসে না। উনি আবার ওই পাশের প্রতিবেশীর যে প্রতিবেশী ছিলেন, ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কি খবর, কেমন আছে, তোমার মেয়ের কি খবর, কেমন আছে। বলে, হ্যাঁ সবাই খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারলেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। যখন এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়,
তখন উনি বলেন, কি ব্যাপার, এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না। তখন তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার, কোনো কাজ তো হলো না। তখন তান্ত্রিক বলেন, এমনটা তো হওয়ার কথা নয়, আমার এই ধরনের তদবির বা পান কখনো তো মিস হয়নি, আপনার বেলায় কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো উনি বলেন যে আচ্ছা, আপনি কি নিজেই কাজটি করেছিলেন? তখন উনি সত্য কথা বলেন যে না, আমি তো নিজেই কাজটি করিনি। তখন তান্ত্রিক বলে, সর্বনাশ করে ফেলেছেন, এখন তো আপনার বিপদ হবে। তখন বলেন, কি বিপদ হবে? তখন ওই তান্ত্রিক বলেন, এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে, কারণ আপনাকে বলেছিলাম যে আপনি নিজে কাজটি করবেন, না হলে কাজটি করার দরকার নেই, আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন? উনি বলেন যে আমার আসলে সাহসে কুলায় নেই। তান্ত্রিক বলেন যে আমি চেষ্টা করব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তান্ত্রিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকালবেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক অদ্ভুত ঘটনা। ওনাদের বিশাল উঠোন, এই উঠোনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা, অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে। সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে, এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেলল। প্রিয় লিসেনার্স, এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত। ওনার উঠোন যখন নষ্ট হয়ে যায় তখন উনি বিভিন্ন ভাবে বিভিন্ন সার টার পোকা মারা কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন। 3-4 দিন পর পর উঠোনের একই সমস্যা হচ্ছিল। উনি খুব বিরক্ত হন যে কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়ির উঠোনে এরকম সমস্যা হচ্ছে কেন। বিভিন্ন যারা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সমস্যার সমাধান হয় না। তবে মোটামুটি সপ্তাহখানেক পর একে একাই এই সমস্যার সমাধান হয়ে যায়, আর কোনো পোকামাকড় উঠোনটাকে নষ্ট করছে না। প্রিয় লিসেনার্স, এই সমস্যাটার সমাধান হলেও আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয়। সেটি হচ্ছে ওনার বাড়ির পাশে ওনাদের নিজস্ব যে পুকুরটি ছিল, গভীর রাত্রে ওনাদের কানে শব্দ আসতো ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে, ঝাপাঝাপি করছে। তখন
ওনারা যদি টর্চ লাইট নিয়ে পুকুরের কাছে যেতেন, ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না। আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন, আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে। যাই হোক, এইরকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন। একটা সময় পুকুরে পাহারা বসানো হয়, কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয় ওই দিন কোনো ঘটনা ঘটে না। যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটেনি। বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন, যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলো, কোনো ঘটনা ঘটে নাই, তো ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ, পাহারা তুলে ফেলা হয়, হয়তোবা তারা আর করবে না। কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলানো হয় ওই রাত্রেই আবার সেই শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ, মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে। তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হন, যে আজকে দেখেই ছাড়বো এটাকে। সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিকে দেখতে পান। আসলে ওইটি কি ছিল? উনি দেখতে পান পুকুরের এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, ভয়ানক আকৃতির একটি বড় মাথা। দেখে মনে হচ্ছে মানুষের মাথা, কিন্তু মানুষের মাথা এত বড় হয় না। এই মাথাটি একবার এ পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে। যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে। উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান, যে টর্চ লাইট মারার পরে পুকুরে উনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু চাঁদের আলোতে তিনি সেটি দেখতে পাচ্ছেন। তখন উনি চিৎকার করে ওনার বাড়ির অন্য সদস্যদেরকে ডাকেন। ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসে। তারা যখন আসে তখন তারা পুকুরে কিছুই দেখতে পান না। পুকুরটি একদম শান্ত, স্বাভাবিক। তখন উনি বাড়ির অন্য সদস্যের সাথে খুলে বলেন বিষয়টা, যে আমি এখানে এই বিষয়টি দেখেছি। সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন, উনিও ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে তিনি একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে কেউ একজন বলছে, আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব, তুই তাকে রাখতে পারবি না, পারলে চেষ্টা কর। এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তান্ত্রিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, কারণ যেই বান মারার কাজটি আমি করেছি এটি আসলে উল্টো কাজ হয়েছে। যাদেরকে এটি ক্ষতিকর
অনেক ক্ষতি করার কথা ছিল তা না করে যারা এটি করেছে তাদেরই উপরে এটি এসে পড়েছে। এখন আপনার একটি সন্তান মারা যাবে, আর এই ভুলের জন্য আপনিই দায়ী। তখন বলে এর থেকে এখন সমাধান কি, এর থেকে মুক্তি পেতে পারি কিভাবে? তখন ওই তান্ত্রিক বলেন আপনার 2 সন্তান, 2 ছেলেকে আপনারা বাইরে পাঠিয়ে দিন। তখন উনি যে কাজটি করে সত্যি, ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন, আর এক ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকাতে অন্য অন্য কাজ করার জন্য। তো ঢাকাতে ওই ছেলেকে মূলত আসলে মানে কাজের জন্য বলতে বোঝানো হচ্ছে যে আসলে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আর কি। ঢাকাতে একটি নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। ভালোই চলছিল সবকিছু। ওনার ছেলেকে যখন পাঠিয়ে দেয়া হয় তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই, আর কোনো গোসলের শব্দ শোনা যায় না। উনি ভেবেছেন ছেলেদের পেলেদেরকে একজনকে তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি, আর একজনকে ঢাকা পাঠিয়ে দিয়েছি, এখন মনে হয় আর কোনো সমস্যা নেই। তো এই 2 ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিদেশে একজনকে বিদেশে আর একজনকে ঢাকায়। তো তাদেরকে বলা হয়েছে তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবা না। মানে যে রাত্রে উনি স্বপ্ন দেখেছিলেন তারপর থেকেই উনি ওনার 2 ছেলেকে পুকুরে নামানো বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলেছিল যে তোমরা যখন বাড়িতে আসবে তখন এখানে কেউ গোসল করবে না। ওনার এক ছেলে বিদেশ যাওয়ার পরও কয়েকবার দেশে এসেছে, সেও এই পুকুরে নেমে গোসল করেনি। যদিও এই এত দিনের মধ্যে এই পুকুরে কোনো সমস্যা ওনারা তাদের দৃষ্টিগোচর হয়নি। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে। ওনার ছেলে যে ঢাকাতে থাকতো, মাঝে মাঝে ছুটিতে আসতো, সেও পুকুরে গোসল করতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিক। কোন এক ঈদে, কোন এক কুরবানি ঈদে আর কি, তার ছেলে তার ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে। ওই বন্ধুরা কুরবানি ঈদ এখানেই করবে। তো বন্ধুরা যেহেতু ঢাকাতে বড় হয়েছে, তারা কিন্তু আসলে এইভাবে কোনো পুকুর বা এরকম বিশাল জায়গা বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি। তো যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে যে তাদের গ্রামে এরকম সুন্দর বাড়ি আছে, পুকুর আছে, জায়গা আছে, মাঠ আছে, তারাও সেগুলো উৎসাহী হয়ে দেখতে এসেছে। যাই হোক, তাদের কাছে কিন্তু পুকুরের বিষয়টি ওই ছেলেটি বলেনি। তারা যেদিন বেড়াতে আসে, বেড়াতে আসার পরের দিন ওই 3-4 জন বন্ধু তারা পুকুরের ওই পুকুরটাতে নামে গোসল করতে। এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে সে তো আর নামে না, সে তো পুকুরের মানে পাড়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা বারবার বলছিল কি ব্যাপার, তুমি নামো না কেন? তখন বলছে না ঠিক আছে তোমরা গোসল করো, আমি নামবো না। তো তারা বারবার বলছিল যে তুমি গ্রামের ছেলে হয়ে
পুকুরে নামতে ভয় পায়, ওটা কেমন কথা? আমরা শহরের ছেলে পেলেরা এখানে নেমেছি, পুকুরের পানিও তো বেশি না, আসো। কিন্তু সে নামে না, সে বলে না, নামবো না। তখন ওই ছেলেগুলো বারবার স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব ঠাট্টা উপহাস করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না। তখন তারা বলে যে তুমি সাঁতার জানার কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুমি আসো। তুমি গ্রামের ছেলে, তুমি সাঁতার জানানোটা কেমন কথা? আমরা তো আছি, আসো, কোনো সমস্যা হবে না, পুকুরের পানিও তো বেশি না। তখন বারবার যখন বন্ধুদের কথায় মানে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যি পানিতে নেমে পড়ে। পানিতে নেমে বেশ কিছু সময়, ভালোই সময় কেটে যাচ্ছিল। হঠাৎ মানে তাদের বন্ধুদের সামনেই তারা বন্ধুরা দেখতে পেল যে মনে হলো হঠাৎ ও পানির নিচে ডুব দিল, এবং ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হ্যাসকা টান দিলে, টান দিয়ে যেরকম নিয়ে গেলে যেরকম হয় ঠিক তেমন ছিল। তার বন্ধু বান্ধবরা বললো যে কি ব্যাপার, ও হঠাৎ করে এইভাবে ডুব দিল কেন? বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন ওরা যেহেতু ওর কাছেই দাঁড়িয়েছিল, তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে দেখতে পায় যে ও পানির নিচে বসে আছে এবং ও ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন ওই বন্ধু বান্ধবরা বললো, মানে ওরা নিজেদের মধ্যে বললো যে ও তো এই অবস্থায় আছে, আসলে চলো আমরা একে টেনে তুলি। তারা ওই ছেলেটাকে টেনে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারা দেখে তার শরীরটা এতটা ভারী, পানির মধ্যে কিন্তু মানুষের শরীরে হালকা হয়ে যায়, কিন্তু তার শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা 3-4 জন মিলে ওকে টেনে তুলতে পারছে না। ওরা যখন বারবার টেনে তোলার চেষ্টা করে টেনে তুলতে পারছিল না, এদিকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে খবর দেয় যে এই অবস্থা। বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ওই ছেলেটির মরদেহ ভেসে ওঠে। যদিও বা এত তাড়াতাড়ি লাশ ভেসে ওঠার কথা নয়, কিন্তু ভেসে ওঠে। ওর বন্ধু বান্ধবরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে ওর মৃত্যুটা এভাবেই লেখা ছিল, আর না হলে এত সতর্কতার পরেও এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। যাই হোক, প্রিয় লিসেনার্স, উনি যে এই ভয়ানক কাজটি করেছিলেন, এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন, যেটার প্রভাব ওনার উপরে এসে পড়েছিল, এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন ওনার ছেলের মৃত্যুর পর। তার আগে কিন্তু কাউকে বলেননি যে ইনি এই কাজটি খুব অন্যায় করেছিলেন, কাজটি ভালো করেননি, যার ফলে ওনার ছেলেই মারা গেল।
দীর্ঘদিন কিন্তু এই ঘটনা ওনার পরিবার থেকেও কাউকে বলা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন ওই প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন, তার সন্তান সন্ততিরা যে আর একটা ছেলে ছিল বিদেশে, উনি পরবর্তীতে এই বিষয়টি বলেন যে আমার বাবা এরকম একটা অন্যায় কাজ করেছিল, যার ফলে আমার এক ভাই মারা গেছে, এবং কেউ যেন এই ধরনের কোনো কাজ না করে। প্রিয় লিসেনার্স, আসলে ব্ল্যাক ম্যাজিক করলেই যে তার উপর প্রভাব পড়ে বিষয়টা এরকম নয়। এই ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা পেলাম, কখনো কখনো কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে এর প্রভাব উল্টোটাও হতে পারে। তাই আমরা এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ঘটনাটির সময় ছিল 1983 সাল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রশিদ মিয়া। রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন। নিজের কিছু জমি ছিল এবং অপরের জমিতেও উনি চাষাবাদ করতেন, যেটাকে আমরা বর্গা চাষি বলি। ওনার বাড়ি ছিল লাহোরিয়া ইউনিয়নেরই একটি গ্রাম, গ্রামটির নাম হচ্ছে মঙ্গলগাতি। উনি নিজের জমিতে চাষাবাদ সহ যেহেতু অন্য জমিতে চাষাবাদ করতেন, তাই ওনাকে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো। ওনার একটি নিজের জমি ছিল এই পোড়াবাড়ি গ্রামে। সেই হন্টেড ভিটা থেকে সামান্য একটু দূরে তিনি প্রতিদিনের মতো সেখানেও চাষাবাদ করার জন্য আসেন। ওই দিন ইচ্ছা ছিল যে আজকেই উনি ওনার জমির সকল চাষাবাদ শেষ করবেন, কারণ পরের দিন আরেকটি জমিতে তাকে চাষাবাদ করার জন্য যেতে হবে। ওই সময় চাষাবাদের যেহেতু সিজন ছিল, এই জন্য তার ব্যস্ততাটাও বেশি ছিল। ওনার নিজস্ব কোনো পাওয়ার টিলার বা কোনো যান্ত্রিক ফেসিলিটিস ছিল না, যার কারণে ওনার হালের দুটো বলদ দিয়েই এই চাষাবাদ কাজটা সারতে হতো। প্রতিদিনের মতো ওনার দুটি বলদ এবং লাঙল নিয়ে চলে আসেন পোড়াবাড়ির সেই ভিটার অনতি দূরে ওনার সেই জমিতে। সকাল থেকে উনি চাষাবাদ শুরু করেন এবং খুব দ্রুত চাষাবাদ শেষ করার চেষ্টা করছিলেন। কারণ হচ্ছে যে ওনার যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি ওনার চাষাবাদ করার কথা, ততটুকু করার পরেও কিছু জমি থেকে যাবে, যেটা পরের দিন চাষাবাদ করতে হবে, কিন্তু সেই পরিমাণটা খুব অল্প। যেহেতু পরের দিন অনেকটা দূর পথ পাড়ি দিয়ে আবার এখানে আসতে হবে, তাহলে সারাটা দিন কাজটা নষ্ট হয়ে যেতে পারে অল্প একটু জমি চাষাবাদের জন্য। এই জন্য ওনার ইচ্ছা ছিল যদি একটু রাতও হয় আজকেই উনি কাজটি শেষ করে চলে যাবেন। কাজ শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি। সন্ধ্যার সময় মনে হলো যে ওনার কাজ আর একটু বাকি আছে, যেটা ওনার আগের থেকেই হিসাব করা ছিল। ওনার সাথে ওনার সন্তান ছিল,
বিকালেই তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন এবং আসতে একটু দেরি হতে পারে। ওনার ছেলে বাড়িতে চলে যায়। সন্ধ্যার পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন। উনি একটি হারিকেনও নিয়ে এসেছিলেন, কারণ উনি জানতেন যে আজকে রাত হবে। তাছাড়া চাঁদের আলো তো ছিলই। সন্ধ্যার পরে চাঁদের আলোতে চারদিক উজ্জ্বল ছিল। ভালোই উনি কাজ করে যাচ্ছিলেন। যখন মোটামুটি একদম শেষ দিকে চলে আসেন কাজের দিকে, আর হয়তো বা 10-15 মিনিট লাঙল দিয়ে চাষাবাদ করলেই জমি চাষ শেষ হয়ে যাবে, হঠাৎ ওনার গরু, যেটাকে আমরা বলদ বললাম আর কি, হালের যে বলদ, এই দুটি কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল। কারণ যখনই লাঙল নিয়ে একটি নির্দিষ্ট পথ উনি অতিক্রম করছিলেন, তখনই মনে হচ্ছিল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তার বলদ দুটি অস্বাভাবিক রকমের আচরণ করছে, নড়াচড়া করছে, মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে চাচ্ছে না। তো উনি বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর হঠাৎ রশিদ মিয়ার মনে হয় ওনার পায়ের নিচে নরম নরম কিছু লাগছে। প্রথম দিকে উনি বুঝতে পারেননি। আবার যখন ঘুরে আসছেন, তখন উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। একটু আগে যে দিক দিয়ে উনি লাঙল নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তার থেকে সামান্য একটু এক পাশে চলে আসবে তার লাঙলটা, কারণ এক পাশ তো চাষাবাদ হয়ে গেছে। কিন্তু উনি যেদিক দিয়ে যাচ্ছিলেন, ওই অংশটার বিশেষ করে শেষ যতটুকু জায়গা বাকি ছিল, সেখানে পায়ের নিচে অদ্ভুত নরম কিছু একটার অনুভূতি উনি টের পান। এবং প্রতিবারই উনার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছিল। মনে হচ্ছে তারা আর চাষাবাদ করতে চাচ্ছে না। শুরুর দিকে রশিদ মিয়া মনে করেছিল সারাদিন যেহেতু বলদ দুটি হাড় ভাঙা পরিশ্রম করেছে, এই কারণে পশু হলেও তারা হয়তো বলতে পারছে না, কিন্তু কাজ না করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে তারা খুব ক্লান্ত। তখনও উনি অস্বাভাবিকতা তেমন কিছু লক্ষ্য করেননি, এই চিন্তা করে। কিন্তু 3বারের বার যখন রশিদ মিয়া উনি ফিল করলেন যে 3বারের বারও বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছে, এবং 3য়বারেও ওনার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভূত হচ্ছে। 4র্থবার যখন বলদ দুটি থেমে যায়, তারা আর এগোতে চাচ্ছে না, তারা আর চাষ করবে না, আর এমন জায়গা থেমে যায়, তখন রশিদ মিয়ার পায়ের নিচে সেই অদ্ভুত নরম অনুভূত হওয়া একটা জিনিস আবারও উনি ফিল করেন। উনি এবার চিন্তা করেন, এই জিনিসটা কি আমি দেখব। রশিদ মিয়া সাহসী ছিলেন। উনি তখন যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাতেই দাঁড়িয়ে, যেহেতু প্রতিবারই মনে হচ্ছিল এই জিনিসটা মুভ করে একদিক থেকে আর এক জায়গা চলে যাচ্ছে, কারণ একটু আগে যেখানে লাঙল ছিল সেখানে ওনার পায়ের নিচে অনুভূত হচ্ছিল, আবার ওখান থেকে সরাসরি পর আরেক জায়গায় পায়ের নিচে অনুভূত হচ্ছে। এই জন্য উনি ওখান থেকে সরলেন না। তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওইখানে দাঁড়িয়ে চতুর্দিক থেকে পায়ের নিচ থেকে
মাটি সরাতে থাকলেন। মাটি যত সরাচ্ছেন মনে হচ্ছে যে উনি কোন গোলাকৃতির কোন একটা জিনিসের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মাটি সরাতে সরাতে যখন মাটি সরানো শেষ হলো, উনি পা সরিয়ে দেখে ওনার পায়ের নিচে একটি মানুষের মাথা। উনি সাহস করে 2 হাতে মাথাটি উঠান। উঠানোর পর উনি আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, এই মাথাটি একটি মহিলার মাথা, বড় বড় চুল রয়েছে। উনি সাহস করে আরেকটি যে কাজটি করেন, এটা আসলে আপনি বা আমি থাকলে সেই কাজটি করতে পারতাম কিনা সন্দেহ। সেটি হচ্ছে ওই মাথার মুখের উপর থেকে মাটি সরাতে থাকে। যেহেতু মাটির নিচে যে সেটি ছিল, মুখের উপর মাটি পড়ে গেছে, উনি 1 হাত দিয়ে মাথার মানে মুখের উপর থেকে মাটি সরান। মাটি সরানোর পর আমার কাছে খুব পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি একে। তবে উনি মানে ফাইন্ড আউট করতে পারেননি যে আসলে ওনাকে চিনেন কি চিনেন না, কারণ স্বাভাবিকভাবে অন্ধকারে ওইভাবে তারপরে ধুলোবালি মাখানো চেনা সম্ভব নয়। হঠাৎ যেটি ঘটে, এই মাথাটির 2টি চোখ খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচন্ড ভয় পান। এবার আর ওনার কোন সাহস আর ধরে রাখতে পারেননি। শুধু চোখ খুলেই ক্ষান্ত হয় না, তখন ওই মাথাটি রশিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। রশিদ মিয়া প্রচন্ড শক্তি দিয়ে মাথাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন, এবং ছুঁড়ে ফেলার সাথে সাথে উনি নিজেও আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে ওনার বাড়ির দিকে ছুটতে থাকেন। ওনার বলদ দুটি ওই জমিতেই থেকে যায়। উনি ছুটতে ছুটতে নিজের বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। কারণ বাড়ির লোকজন যখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং জ্ঞান ফেরে, তখন সব ঘটনা খুলে বলেন। প্রিয় লিসেনার্স, এরকম ছোট বড় বেশ কিছু ঘটনা এই পোড়া বাড়ির ওই ভিটার আশেপাশে এখনো হয়। কিন্তু আগে যেরকম ভয়ঙ্কর কিছু বিষয় হতো, যে মানুষকে হত্যা করার মতো অনেক ঘটনা ঘটতো, সেখানে ওই অশুভ শক্তি দ্বারা সেই ঘটনাটি রহিত হয়ে গেলেও ছোট ছোট কিছু কিছু বিষয় এখনো ঘটতে থাকে। রশিদ মিয়া এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স,